স্নিগ্ধ গালিটা চালকের কানে পৌঁছালো কিনা জানা নেই, তবে পেছন থেকে মিরাজ হাতে পাথর নিয়ে ছুটে এলো। দ্বিরুক্তি ছাড়াই ছুঁড়ে মারলো ওদিকে, অথচ গাড়ির টিকিও নেই, হাওয়ার বেগে গায়েব হয়েছে আগেই। উল্টো পাশ থেকে পুষ্পিতাদের রিকশা আসছিল, পায়ের কাছে মিষ্টির প্যাকেট। রাহাত মায়ের কোলে বসে ক্ষুদ্র পাথর দাপিয়ে গিয়ে সালমার কপালে এসে লাগলো। জিভ কাটলো মিরাজ, নিশানা ভুল হওয়ায় চুপসে ঘুরে গেল অমনি। তীব্র কট মুটিয়ে বলল, নির্বোধ। মিরাজ ঠোঁট উল্টায়। সালমা বেগম কুকিয়ে উঠলেন, আহত স্থান চেপে ধরলেন, কাটেনি, তবে ব্যথা পেয়েছেন। পুষ্পিতা হকচকিয়ে ওঠে, উতলা হয়ে বলে, মনি লেগেছে? দেখি হাত সরাও। ঠিক আছে, কে মারলো ওটা? রিকশা চালক চারপাশে চাইলেন, একটু দূরেই তীব্রকে দেখেই খাবড়ে প্যাডেল ঘোরালেন দ্রুত। এই ছেলের মতিগতি ঠিক নেই, কখন এসে গলা চেপে ধরে। রাহাতের গোলগাল মুখে চমক, পাথরকে মারল। হন্যে হয়ে এদিক ওদিক চায় সে। দোকানের সামনে তীব্রকে দাঁড়ানো দেখলো তখন, পুরুষালী ওষ্ঠপুট সিগারেটের দখলে, অন্যদিকে দৃষ্টি কপালের ভাঁজে পরিচ্ছন্ন বিরক্তি। একটা মানুষ আহত হওয়ার চিন্তা ভাবনার চিহ্ন মাত্র নেই। পাথরটা সে মেরেছে কিনা রাহাত বুঝলো না, তবে মিহি আওড়ালো। বিট্টু ভাই। পুষ্পিতা সালমাকে নিয়ে ব্যস্ত ছিল, চোখ ছিল তার কপালে, কিন্তু স্পষ্ট কানে পৌঁছালো ওই নাম। মুহূর্তে মূর্তির মতো স্তম্ভ বনে গেল। নিশ্চয়ই গুন্ডাগুলো আশেপাশে আছে, আতঙ্কে তাকানো তো দূর, মাথা যে নোয়ালো তুললই না আর। খোরশেদুল বসে বসে চা খাচ্ছেন, বানিয়েই রেখে গিয়েছিলেন সালমা, শুধু গরম করেছেন তিনি। স্ত্রীর হাতের প্যাকেটগুলো দেখেই হাসলেন তিনি। পরিষ্কার প্রকাশ পেল তার বিদ্রুপ, তুচ্ছতা ছিল। সালমা বিশেষ পাত্তা দিলেন না, নিশ্চুপ ভাবেই ওগুলো এনে টেবিলে রাখলেন। পুষ্পিতার চেহারায় উৎকণ্ঠা, মনি রা না করলেও জায়গাটা যন্ত্রণা দিচ্ছে নিশ্চয়। সে সসব ব্যস্ত বলল, মনি ব্যথা করছে না? বরফ লাগিয়ে দিই একটু। খোরশেদুল দ্রুত ভাঁজ ফেললেন। কেন, কি হয়েছে? সালমার থমথমে জবাব। কিছু না। পুষ্পিতাকে বললেন, লাগবে না, তুই হাত মুখ ধো গিয়ে। খোরশেদুল তিতিবিরক্ত হলেন, তিনি পুষ্পিতাকে দেখতে পারেন না, কথাটা সঠিক, তাই বলে স্ত্রীকে শত্রু ভাববে কেন? বিয়ে তো ভালোবেসেই করেছিলেন, অথচ বোনের মেয়ের জন্য দরদি মহিলা স্বামীকেও পর ভাবে এখন। কাপে অর্ধেক চা রেখেই ঘরে গেলেন তিনি। পুষ্পিতা তখনও দাঁড়িয়ে, অসহায় চোখ সালমা বেগমের কপালে। তিনি অমনি ধমক দিলেন। যাচ্ছিস না কেন? পুষ্পিতা ইচ্ছের বিরুদ্ধে বোরখা ছাড়তে চলল। অচিরেই তুলতুলের হৃদয়ে ফুঁসে উঠল বেট্টু মস্তানের ওপর। মনির কপাল ফুলে গেছে, খুব ব্যথাও পেয়েছে সে জানে। অভদ্র ছেলে গুরুজনকেও ছাড় দেয় না, নিশ্চয়ই মেয়ে দেখে পাথর ছুঁড়েছিল। মানুষ এত খারাপ হয় কি করে? সালমা বেগমও ফ্রেশ হতে চললেন, ফিরে এসে মিষ্টি বিলাতে যাবেন। রাহাত কিছুক্ষণ চোরের মতো করলো। খাবার ঘর খালি হতেই সে টেবিলের কাছে ছুটে এলো, আঙুলের কর গুনল দ্রুত। ওপরে প্যাকেট ছিল, প্লাস্টিকের বাটি নিয়ে গুনে গুনে 15টা রসগোল্লা তুলল। ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল আবার। ভর সন্ধেবেলা, সূর্য ডুবেছে প্রায়, কমলা আলোয় রাঙা পশ্চিম। ধীরে সুস্থে অন্ধকার নামছে চারিদিকে। তীব্র জিপে উঠে বসেছে, গন্তব্য জামশেদের অফিস। ক্লিপের জন্য ভদ্রলোক মাথা খেয়ে ফেলছেন, অধৈর্য তিনি, বাড়ি ফিরে নেওয়ার সহ্যটুকুও নেই। তীব্র রওনা করতেই নেবে, এর মধ্যে পেছন হতে ক্ষুদ্র কণ্ঠের জোরালো ডাক। বিট্টু ভাই। সে ভ্রু কুচকে মাথা ঝুঁকিয়ে যাইল। রাহাতকে ছুটে আসতে দেখে স্টার্ট দেওয়া গাড়ির গতি থামালো তৎক্ষণাৎ। সাফিন বলল, হাসছে বেটা ফুটবল। রাহাত ছুটে এসে থামলো, হাবালো কিছুক্ষণ। তুমি? সে জবাব না দিয়ে ফটাফট প্রশ্ন করলো, একটু আগে কি আপনি আমার আম্মুর গায়ে পাথর মেরেছেন? তীব্র ভ্রু বাঁকায়। তোমার মা ছিল? সে মাথা ঝাঁকালো ঘন। তীব্রর স্বর ধীর। ও মেরেছে? রাহাত ক্ষুদ্র চোখে চাইতে মিরাজ চুপসে বলল, ইচ্ছা করে মারিনি ভাইয়া, নিশানা ফেল করেছে। তীব্র মারেনি, রাহাতের তুল তুলে মন, এতেই ভালো হয়। মুহূর্তেই তুচ্ছ ঝকঝকে হাসে গাল ফুলল তার, দাঁত মেলে বলল, আমিও তাই ভেবেছি। তীব্র সুধায়, কোথায় গেছিলে? রাহাতের চিত্ত চঞ্চল, ফুরফুরে কণ্ঠে জানালো, আমার ছোট আপু পরীক্ষায় পাশ করেছে তো, তাই মিষ্টি কিনতে গেছিলাম, আপনার জন্য এনেছি। বুকে চেপে বাটির ঢাকটা খুলল সে। তীব্র অবাক হয়ে বলল,
এগুলো আমাদের জন্য এনেছ? জি। মুশফিকের জিভে জল আসে। টসটসে রসগোল্লা দেখে হাত বাড়িয়ে পড়ল। দাও দাও খাই। রাহাত দিল না। বাটিটা তীব্রর পাশের সিটে রেখেই বলল, সবাইকে একটা একটা দিয়ে বাকি 3টা আপনি খাবেন। মিরাজ কপাল কুঁচকে বলল। কেন কেন আমাদের একটা ওর 3টা কেন? আরমান দুষ্টুমি করে বলল। কেন আবার? সেদিন দুলাভাই বানিয়ে গেল না? রাহাত মন খারাপ করে বলল, তার হবে না। আপু গুন্ডা মস্তান একদম পছন্দ করে না। আমাকেও বলেছে আপনাদের ধারের কাছে না আসতে। তীব্র বলল, ঠিক বলেছে, এসো না। কেন, আপনি বুঝি খারাপ? তার ক্ষুদ্র জবাব। খুব। তাতে কি হয়েছে? আমিও অত ভালো নই। আমি তো বড় হলে বক্সিংয়ে যাব, সবাইকে আছাড় মেরে মেরে মারবো। আপু তো ভালো মেয়ে, ও এসব বোঝে না। সাফিন বলল, তোমার কাউকে আসার মারতে হবে না ভাই, তুমি কারো উপরে শুয়ে পড়লে তার নাড়ি ভুড়ি বেড়ে যাবে। বাকিরা ভীষণ মজায় হা হা করে হেসে উঠল। অমনি রাহাত মুখ কালো করে তীব্রর দিকে চাইল। সাফিন পাশেই ছিল তার। সে অমনি মাথায় থাপ্পড় মেরে বলল। চুপ থাকতে বলেছি না তোকে? সাফিন থামলো, তবে হাসলো মিটিমিটি। তীব্র রাহাতের দিকে চেয়ে বলল, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যাও এখন। আচ্ছা, সামনের সপ্তাহে আমার আপুর বিয়ে, আপনারা সবাই আসবেন কিন্তু। কিন্তু সাফিনকে দেখিয়ে বলল। শুধু ওনাকে রেখে আসবেন। সে তবদা খেয়ে বলল, আমি কি করলাম? আপনি আমাকে মোটা বলছেন, তাই আপনি বাদ। তারপর হাঁটা দিতেই তীব্র বলল। দাঁড়াও। থামলো রাহাত। তুষারকে ইশারা করলে সে ছুটে গেল পাশের দোকানে। পলিথিনের 4টে আইসক্রিম পেঁচিয়ে ফেরত এলো। হাতে দিতেই রাহাতের চেহারা চকচকে হয়। হেসে তীব্রকে বলে, থ্যাংক ইউ। তুরন্ত পায়ে দৌড়ে যায় বাড়ির দিকে। সাফিন সেদিকে চেয়ে বলল, কি খুদে ভক্ত বানালে রে ভাই, মিষ্টি এনে খাওয়াচ্ছে। অন্তত এই ভালোবাসার মান রাখতে ওকে তো সারা বানানো উচিত। তীব্রের ওপর প্রভাব ফেললো না কথাটা। ফোন বাজছে সমানে। স্ক্রিনে জামশেদের নাম। সে পুনরায় স্টার্ট দিল জিপ। বাকিদের রেখে এগিয়ে গেল সামনে। বৈশাখের 5 তারিখ। আজ মিথিলার বিয়ে। ছোটখাটো ফ্ল্যাটে লোকজনের উচ্চানো সমাগম। খোরশেদুলের বহু আত্মীয় এসেছেন গ্রাম থেকে। এদিক থেকে বেশ পিছিয়ে সালমা। এক ভাই ব্যতীত তার নিজের কেউ নেই। অতিথি যা সব শ্বশুরালয়ের। খোরশেদুলের পিতা মহিদুল শেখেলের মানব। ক্লাবে অনুষ্ঠান তার দুর্দান্ত অপছন্দের। খোরশেদুল বাধ্য সন্তান। পিতামাতার মান্য হয়ে ফ্ল্যাটেই আয়োজন করলেন সবকিছু। 4 কামরার ফ্ল্যাট, অল্প মানুষই ভরে গেছে। গায়ে গায়ে বাড়ি খাওয়া অবস্থা। সুপ্রসন্ন ভাগ্য হিসেবে তাদের বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরটা মাঠের মতন। খোরশেদুল সেখানেই টেবিল চেয়ার পাতিয়েছেন। প্যান্ডেল সাজিয়েছেন বড় করে। মিথিলাকে সাজাতে পার্লার থেকে লোক এসেছে। সালমার পদযুগলের বিশ্রাম নেই। শ্বশুরবাড়ি মানুষ, আবার অন্যান্য অতিথিদের দেখাশোনায় ব্যস্ত সে। পুষ্পিতা থাকায় অর্ধেকটা সাহারা মিলছে অবশ্য। মেয়েটাকে বলতে হয় না, আগ বাড়িয়ে নিজেই করে ফেলে সব। এই তো এখন গরমে সবার কাহিল দশা কমাতে জগ ভরে ভরে শরবত বানিয়েছে। গ্লাসে ঢেলে ঢেলে দিয়েও আসছে সকলকে। নুহা তার মাকে নিয়ে এসেছে কিছুক্ষণ। বোর্ড এক্সামের পর তাদের আজই দেখা হলো। অথচ কাজের চাপে পুষ্পিতার সময় দিতে পারছে না। সে গল্প বসলে সালমা কিছু বলবে না, কিন্তু বিবেক বলেও বস্তু আছে তো। উনি একা একা সব সামলাতে হিমশিম খাবেন যে। মিথিলাকে সাজানো হচ্ছে, তবে ঘরে মোটামুটি মানুষ। অন্য ঘরে জায়গা না পেয়ে নুহাও এসে বসেছে সেখানেই। তবে সেই আসনে মিথিলার থেকে সচেতন দূরত্বে। মানুষ হিসেবে বেশ অহংকারী সে। এই জন্য নুহার সাথে বিশেষ জমে না। আবার পুষ্পিতার সঙ্গে আজে বাজে ব্যবহারের জন্য দুচক্ষে তাকে দেখতেও পারে নাও। মিথিলার ফোন বাজছে। স্ক্রিনে আনসেট নম্বর। কয়েকবার নাহিদ হতে পারে ভেবে সে লাইন কাটলো। পর মুহূর্তে ফেল কল আসে। গত কয়েকদিন যাবৎ নাহিদের সারা শব্দ নেই। ছেলেটা যেন হঠাৎই গায়েব হয়ে রয়েছে। রাত বিরেতে কল করে বিরক্ত করছে না। মিথিলা বাধ্য হয়ে রিসিভ করলো। তার শ্বশুর বাড়ির কেউ যদি হয়। হাঁ করার পূর্বেই ভেসে এলো নাহিদের ব্যথিত কণ্ঠ। তাহলে বিয়েটা করছে মিথিলা? অচিরেই মেজাজ চটে গেল ওর। চেঁচাতে গিয়েও আশেপাশের মানুষ দেখে থামলো। উঠে গেল বারান্দায়। আবার তুমি ফোন করেছো নাহিদ? আর কবার ব্লক করলে থামবে? আর ব্লক করতে হবে না, আজকেই শেষ। এরপর আর তোমায় জ্বালাবো না। মিথিলা ভ্রু চায়। হঠাৎ এত সুবুদ্ধি? নাহিদ মলিন হেসে বলল, কি লাভ বলো? তুমি তো আর আমার হবে না, তাই সব আশা ছেড়ে
চাইছি তুমি ভালো থাকো। থাক থাক, এত ভালো মানুষ আসতে হবে না। এসব বলতে ফোন করেছো? তাহলে বলে রাখি, আমার সময় নেই, তৈরি হচ্ছি। বউ সাজ্য কত শখ ছিল আমার, তোমাকে নিজের বউ রূপে দেখবো, হলো না। তার কণ্ঠে ক্লেশ আক্ষেপ, কিন্তু মিথিলা বিরক্ত হয়ে বলল, এসব লুতুপুতু কথা অন্য কাউকে বলো নাহিদ, শুনলে খুশি হবে। আমি রাখছি। আহসা নাহিদের ব্যস্ত স্বর। না শোনো, কি? নাহিদ অনুরোধ করলো, একবার বাড়ির পেছনে আসবে প্লিজ। মানে এখানে কি কাজ? একটা বার দেখো তোমায়, বউ সেজেছো, আমার না হোক অন্যের, কেমন লাগে দেখতে ইচ্ছে করছে। মিথিলা তাজ্জব হয়ে বলল, মানুষ এত নির্লজ্জ হয় কি করে? আমাকে তো পাগল কুত্তাই কামড়িয়েছে যে। এখন এই অবস্থায় তুমি ডাকবে আর ছুটবো? পারবো না ভাই। নাহিদের আকুল কণ্ঠ। প্লিজ মিথিলা। বললাম তো না, বেশি ঘাটিও না। নম্বর এটাও ব্লক করবো বলে দিলাম। নাহিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, বেশ, আসতে হবে না তোমায়, তাহলে বরং একবার বলে দাও আংটিটা কি করব। কিসের আংটি? শেষবার তোমাকে কিছু দেবো বলে টাকা জমিয়ে একটা হীরের আংটি কিনেছি, আসবে না যখন চলে যাচ্ছি। এতক্ষণের বিদিষ্ট অভিব্যক্তি উবে গেল মিথিলার, শিথিল হলো চোখ মুখ। হিরে শব্দটা শুনেই লোভাতুর মন নেচে কুদে উঠল, থেমে থেমে শুধালো, হীরার আংটি? সত্যি? মিথ্যা বললে কি তুমি ফিরবে? তাহলে ফিরে যাচ্ছি, আসবে না যখন অপেক্ষা করে কি লাভ। শশব ব্যস্ত বলল, না না, যেও না। আমি কি তোমায় যেতে বলেছি নাকি? আসবে তুমি? মিথিলার স্বর মাত্রাধিক কোমল করে বলল, আসছি, কিন্তু একটু সময় লাগবে। তুমি আবার চলে যেও না নাহিদ। না না, যাব না, তুমি এসো। মিথিলা ফোন নামালো কান থেকে, তাকালো রুমের চারিদিকে। এত এত মানুষ, ও বের হতে গেলেই তো হাজারটা প্রশ্ন করবে। তারপর নিচে নামা, বাবা সেখানে কিভাবে যাবে? এদিকে আংটির জন্য ভেতরটা হুসহুস করছে খুব। মিথিলা ঠোঁট কামড়ালো ভাবনায়। যাই হয়ে যাক, বলদটার থেকে শেষবার এত দামি উপহার হাতছাড়া করা যাবে না। বের হওয়ার জন্য পা বাড়াতে যাবে অমনি গুঞ্জন ছুটলো বর আসার। একজন রুমে এসে কথা ছুড়ল, বরের গাড়ি গলিতে ঢুকছে, গেট ধরতে তৈরি হও সবাই। সবাই হইচই বাঁধিয়ে ফেললো। মিথিলা মহা দুশ্চিন্তায় পড়লো। পলাশরা চলে আসবে এখন, ওকে তো থাকতেই হবে। তাছাড়া বউ অন্য ছেলের সাথে একান্ত দেখা করতে যাওয়ায় বিপদ, কেউ দেখে ফেললে সব শেষ। সেই ক্ষণে গ্লাস ভর্তি ট্রে নিয়ে কক্ষে ঢুকলো পুষ্পিতা। ওকে দেখেই মিথিলার মস্তিষ্কে নিউরন বেজে উঠল গতিতে, দারুণ বুদ্ধিতে ছলকে উঠল কোষ। এগিয়ে এসে পুষ্পিতার কনুই টেনে নিয়ে চললো এক কোনায়। ঈশ্বর চমকালো, আবার কি কিছু করলো? মিথিলা চাপা কণ্ঠে বলল, আমার একটা কাজ করে দে। কি কাজ আপু? বাড়ির পিছনে যাবি, একটা পার্সেল আসবে, আমায় নিয়ে চলে আসবি। এখন এখন তো ওখানে খুব অন্ধকার। না নিরুদ্বেগ। তো? পুষ্পিতা ছোট কণ্ঠে বলল। ভয় লাগে। মিথিলা কট মুটিয়ে ওঠে। ন্যাকা ন্যাকা কথা বলবি না। আমার বিয়ে না হলে আমি যেতাম, তুই জাস্ট যাবি, ডেলিভারি ম্যানের কাছ থেকে জিনিসটা নিয়ে ফেরত আসবি, ব্যাস। এত ভয় কি আছে? খালি কাজ না করার ছুতো, তাই না? পুষ্পিতা বলল, নুহাকে সাথে নেব। এই না, নোহা কেন? কাউকে কিছু বলা যাবে না। এনে সোজা আমার হাতে দিবি, মনে থাকবে? পুষ্পিতা মাথা নোয়ালো, পরপর ঘাড় হেলালো। তাড়াতাড়ি যা, দে আমাকে দে। হাত থেকে নিজ উদ্যোগে ট্রে নিল মিথিলা, তাগাদা দিয়ে ওকে পাঠালো নিচে। নুহা কথাবার্তা না শুনলেও সব চুপচাপ দেখলো, তবে বিষয়টা আহামরি নয় বলে মাথা ঘামায়নি। লাইন কেটে সিনটা ফোন থেকে বের করে ফেললো নাহিদ। উজ্জ্বল চোখে চাইলো তীব্রর দিকে, আনন্দ চিত্তে জানালো, আসছে। গুড। যখন বললাম ঠিক তখন হাজির হবি। সময়টা মাথায় রাখিস। কারো কাছে ফোন নেই, সো নো কল, নো মেসেজ। নাহিদ মাথা দোলালো, আচ্ছা। পরপর উদ্বিগ্ন গলায় বলল, সব ভালোই ভালোই হবে তো বিট্টু? মিথিলা আমার হবে তো? সাফিন বলল, হবে মানে হতে বাধ্য। খালি একবার তোর গার্লফ্রেন্ড আসুক জায়গায়, বাকিটা আমাদের উপর ছেড়ে দে। নাহিদ ভরসা পেল তীব্রর সাথে চললেও সে বাকিদের মতো এত সাহসী নয়। অতঃপর মেয়ে তোলার ঘটনা জীবনে প্রথম, তীব্ররও তাই। সেজন্য ভীষণ বিশ্বস্ত চারজন ব্যতীত বাকিদের চড়াই মিশে, এমনকি সবার পরিচিত জিপ রেখেই অন্য গাড়ি ভাড়া করে এনেছে। নাহিদ ফোনে হাত দিতে দিতে বলল, আচ্ছা, আরেকবার ওর ছবিটা দেখে। বিরাজ বলল, লাগবে না, দেখিয়েছিলি তো একবার, মনে আছে?
তীব্র তাগাদা দিল। সময় কম, চল। আর তোকে যা বলেছি মাথায় রাখিস। নাহিদ বলল। আচ্ছা আচ্ছা। তীব্র ড্রাইভিং বসে, পাশে শাফিন, পেছনে মিরাজ। মাথায় ক্যাপ আর মুখে মাস্ক বাঁধে সবাই, কেউ দেখেই চিনে না ফেলার সুবিধায়। থেকে গেল নাহিদ। চলে যাওয়ার গাড়ির দিকে চেয়ে ব্যাকুল প্রার্থনা করলো আরেকবার। পুষ্পিতাকে সাবধানী কদমে বাড়ির পেছনে যেতে দেখে সন্দেহে ভ্রু গোটালেন খোরশেদুল। এই মেয়ে এই রাতে একা ওদিকে যাচ্ছে কেন? এলাকায় আসতে না আসতেই কি কাউকে জুটিয়ে ফেলেছে? খোরশেদুলের পুরো নাক খুলল, নেতিবাচক ভাবনায় মস্তিষ্ক তলালো। পুষ্পিতার নম্র পদচারণ অনুসরণ করে ত্রস্ত পিছু নিলেন তিনি। পুষ্পিতার শরীর সর্বদা গুটিয়ে থাকে, চেহারায় থাকে ভীতিকর প্রলয়, যেন এক্ষুনি হার্ট অ্যাটাক হবে, লাভ ছাপ দিয়ে মরে যাবে সে। অমন ন্যাতানো চোখ মুখে বিল্ডিং এর পেছনে এসে দাঁড়ালো। যতটা অন্ধকার ভেবেছিল ততটা নয় দেখে স্বস্তি পেল খানিক। সারা বাড়ির সবুজ লাল আলোর অল্প স্বল্প ছটা আসছে এখানেও। সবকিছু স্পষ্ট না হলেও ঘুটঘুটে নয়, কিন্তু ভয়টা কমেনি। নতুন বাড়ি, অচেনা জায়গা, সব মিলিয়ে শঙ্কিত সে। দুর্বল বুক কাঁপছে, মনে হচ্ছে পেছনে ভূত দাঁড়িয়ে এসেই মোটকে দেবে খাট। পুষ্পিতা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সাউন্ড সিস্টেম বাজছে, হলদরের সব গান। পুষ্পিতা অপেক্ষা করে। ডেলিভারি ম্যান আসছে না কেন এখনো? আবু যে বলল গেলেই পাবে। পুষ্পিতা অধৈর্য হয়ে বলল, মশা ভিড়ছে ত্বকে, গরম লাগছে, ঘামে ভিজে যাচ্ছে শরীর। তারপরও ভূত প্রেতের আশঙ্কা। আচমকা একটা শক্ত হাতের পেছন থেকে থাবা বসালো মুখে। হিলে চমকে গেল পুষ্পিতা। আততায়ীর হাতের বাঁধন দৃঢ়, সাথে নরম কিছু স্পর্শ। পোক্তভাবে ধরায় পুষ্পিতার হৃদস্পন্দন তৎপর থেমে যায়। ছলাৎ করে লাফিয়ে ওঠে কলিজা। পরপরই নাসার ছিদ্র ভেদ করে ঢোকে উৎক কিছু গন্ধ। ভীত প্রকট চক্ষু দুটো নিভে আসে ক্রমে। একটা সময় আগন্তুকের ওপরেই পিঠ হলে পড়ল তার। পুষ্পিতাকে জ্ঞান হারাতে দেখেই ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল শাফিন। ক্লোরোফর্ম ভেজানো রুমাল চটপটে ভরল পকেটে। পেছন থেকেই কালো থলের মতো কাপড়টা ওর মাথার মধ্যে ঢুকিয়ে একেবারে নামিয়ে আনলো থুতনিতে। পুরো চেহারা ঢেকে গেল এবার। মিরাজ হন্তদন্ত ভঙ্গিতে এসে পাশে দাঁড়ালো। অবচেতন পুষ্পিতার আপাত মস্তক দেখে বলল, বউ অথচ পরনে বেনারসি নেই, থ্রি পিস পরে বিয়ে করবে নাকি? সাফিন বলল, শালা ওইসব পরে ভাবিস, আপাতত ভাগতে হবে, কেউ দেখলে সর্বনাশ। মিরাজ মাথা দোলালো, ব্যস্তভাবে পুষ্পিতাকে পাঁজা করে তুলল। তীব্রর কানে হেডফোন, লম্বা পা দুটো তুলে রাখা স্টিয়ারিং এ। মিথিলাতের বিল্ডিং থেকে অনেকটা দূরে গাড়ি থামিয়েছে। কর্ণকুহরে দৃপ্ত আওয়াজে বাজছে মাইকেল জ্যাকসনের গান। সাফিনদের আসতে দেখেই চটপটে সোজা হয়ে বসলো। সিগারেট ফেলে মাস্ক ঠিকঠাক করে ইঞ্জিন চালু করলো গাড়ি। সাফিন আগে আগে এসে দরজা খুলে দেয়। মিরাজ আস্তে ধীরে পুষ্পিতাকে শুয়ে দিল সিটে। তীব্র সতর্ক গলায় শুধালো, কেউ দেখেছে? না। ওঠ ফাস্ট। মিরাজ পাশে বসলে সাফিন পেছনে। এবার তীব্র ঘোড়ার গতিতে গাড়ি ছোটালো। পথেই পুষ্পিতার কোমল হস্তযুগল আঁটুসাঁটো করে বাঁধল ওরা। খোরশেদুল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন, হাত পা ঠকঠক করে কাঁপছে। তীব্রকে স্পষ্ট দেখেছেন তিনি, সাথে দেখেছেন বাকিটাও। সব যেন এখন চোখের সামনে কাচের ন্যায় স্বচ্ছ। পুষ্পিতাকে বিট্টু মস্তান তুলে নিয়ে গিয়েছে। কথাখানা ভেবেই রুদ্ধ হয়ে এলো শ্বাসনালী। দ্রুত পায়ে এগোলেন সবাইকে জানাতে। এক পা বাড়িয়ে থেমে গেলেন আবার। তুখোর বিরোধিতায় অন্তপদ ভরে এলো। এক পল চাইলেন সাজানো তকতকে বাড়িটার দিকে। আজ তো মিথিলার বিয়ে, এখন যদি সবাই জেনে যায় বাড়ির আরেক মেয়েকে মাস্তানরা তুলে নিয়ে গিয়েছে, তবে তো বিয়ে ভেঙে যাবে, নষ্ট হবে তার মেয়ের জীবন। না না, বাবা হয়ে তা তো হতে দেওয়া যায় না। খোরশেদুল মাথা নাড়ালেন দুপাশে, চোখ মুখ পাথুরে করে ভাবলেন, পুষ্পিতা গোল্লায় যা। সে তো প্রথম থেকেই চাইছিলেন মেয়েটা বিদেয়ী হোক তার ঘর থেকে। আজ কোনো এক ভাবেই তো হচ্ছে। ওর জন্য তো তাহলে নিজের মেয়ের গোছানো জীবন বরবাদ করবেন কোন দুঃখে? খোরশেদুল স্বার্থপরতার ভিড়ে বিবেক ঢাকা পড়ল অনিমেষ। বিচলিত চেহারা আবৃত হলো মেকি সাবলীল ভাবে। মিথিলার কক্ষ শূন্য। আপাতত সবাই বেরিয়ে গিয়েছে বর দেখতে। নিচে খাওয়া দাওয়ার তোড়জোড়। তিনতলায়ও আসছে হইচই আর চেঁচামেচির আওয়াজ। শুধু নুহা নির্বিকার বসে, তার এসবে মাথা ব্যথা নেই। মিথিলার বর কালো না মোটা সেসব নিয়েও তরুণী মেয়েটার উদ্বেগহীন। ওর সাথে কোনরূপ
কথাবার্তা ছাড়াই ফোন হাতে বসে সে মাঝে মধ্যে তাকাচ্ছে দরজায়। পুষ্পিতা বলেছিল হাতের সব কাজ সেরে আসবে। কখন যে একেবারে ফ্রি হবে মেয়েটা। কতদিন মন প্রাণ খুলে গল্প করতে বসেনি দুজন। ও একবার আর চোখে মিথিলাকে দেখলো। জিরিয়ে নেই সে, ক্রমাগত পায়চারি করছে, ছুটছে যেন অশান্ত অস্থির চিত্ত। বিচলিত চাহনি বারবার নিরীক্ষণ করছে দোলের দিক। পুষ্পিতাকে পাঠিয়েছে ঘন্টাখানেক, অথচ ফেরেনি। প্রথম দিকে উদ্গ্রীব ছিল আংটি নিয়ে, কখন হাতে পাবে। জল জলে পাথরখানা দেখবে দু চোখ ভরে। কিন্তু এতটা সময় পার হতেই তার চিন্তা প্রগাঢ় হয়। সেই অধৈর্য হাতে ফের কল দিল নাহিদকে। এর মধ্যে সবখানে কল দেওয়া শেষ, বন্ধ। এবারও একই রকম বন্ধ শুনে মিথিলার ঘাম ছুটল কপালে। নাহিদ কি ওর জায়গায় পুষ্পিতাকে দেখে রেগে গিয়েছে? উল্টোপাল্টা কিছু করলো না তো? না না, আর যাই হোক, ভেড়াটার অত সাহস নেই। তাহলে পুষ্পিতা ফিরছে না কেন? ও তো অবাধ্য হওয়ার মেয়ে নয়। মিথিলার মস্তিষ্কে হঠাৎ এক অন্য ভাবনা দপদপিয়ে ওঠে। হাঁটা থেকে নেমে দাঁড়ায় তৎক্ষণাৎ। পুষ্পিতা দেখতে সুন্দরী, নাহিদ ওকে দেখে ডেকে বসেনি তো আবার? নিজে বলধোক, পেছনে তো বিট্টু মস্তানের মতো দাপুটে গুন্ডা বন্ধু, তারপরেও পুরুষ মানুষ। বোকা পুষ্পিতাটা কোনো বিপদে না বললেই হয়। মিথিলার বুক কাঁপে উৎকণ্ঠায়। ছেলেবেলা থেকে পুষ্পিতাকে তার সহ্য হয় না, রাগ লাগে দেখলে। আত্মীয় স্বজনের নিকট ওর রূপগুণের বিশেষণ শুনতে শুনতে বেদিষ্ট অতিষ্ঠ হয়ে পড়েছিল একরকম। অন্তপটে রোপিত ছিল হিংসের বিরাট বৃক্ষ। পুষ্পিতাকে বন্ত দূর, প্রতিদ্বন্দ্বী ভাবতেও ভেতরটা ফুসত ক্রোধে। কিন্তু তাই বলে অনাথ মেয়েটাকে বিপাকে পড়ুক অবশ্যই তা চায় না মিথিলা। মিথিলা নাহিদকে আবারও কল দিল। বিফল হয়ে সূচক শব্দ করল রাগে। বসে পড়ল বিছানায়। এর মধ্যে সালমা বেগম ঘরে ঢুকলেন। ওনাকে দেখেই উঠে দাঁড়ালো মিথিলা, উদুগ্রীব হয়ে শুধালো, আম্মু, পুষ্পিতাকে দেখেছো? ও কি নিচে? হ্যাঁ। সালমা বেগম হাড় হুকু গিলে ফেললেন, সাথে গিলে নিলেন কণ্ঠে আসা প্রশ্ন। একটু থেমে পাল্টা শুধালেন, পুষ্পিতা এখানে নেই? ওকে তো অনেকক্ষণ যাবত দেখছি না আমি। ভাবলাম নোহার কাছে হয়তো, তাই খুঁজতে এসেছি। মিথিলা ঢোক গেলে। এর মানে ও যা ভাবছে তা সত্যি নয়। পুষ্পিতা নিচেই নেই, বাসায় নেই। এত রাতে যাবে কোথায়? নিশ্চয়ই নাহিদ কুত্তাটা কিছু করেছে। নুহা কথাটা শুনতেই উঠে এলো। খুঁজে পাচ্ছেন না মানে কি আন্টি? এই মিথিলা আপু, তুমি না ওকে তখন কোথায় পাঠাতে দেখলাম? সালমা ভ্রু কুচকে চাইলেন। মিথিলা ধীর গলায় সময় নিয়ে বলল, আমি তো চার্জার আনতে পাঠিয়েছিলাম ওই ঘরে, কিন্তু এতক্ষণে তো ওর আসার কথা, তাই না? সালমা বেগম এবার উদ্বিগ্ন হয়ে পড়লেন। মেয়েটা তাহলে গেল কোথায়? ও তো আশেপাশের কিছু চেনেও না যে একা যাবে, আর চিনলেও বাকি আমাকে ছাড়া কোথাও নড়ে না যে সে। মিথিলা জিভে ঠোঁট ভেজালো। তার সব রাগ বর্তালো অবলা নাহিদের ওপর। নির্ঘাত ওই কিছু করেছে পুষ্পিতাকে। সারাক্ষণ ওকে ভালোবাসি ভালোবাসি বলে ফেনা তুলে ফেলে, অথচ চোখের সামনে পরম সুন্দরী দেখেই লালা বেরিয়ে গেছে জিভে। সে ক্ষুব্ধতায় অকথ্য দুটো গালি দিল ওকে। খোরশেদুল হাজির হলেন তখন। সালমাকে বললেন, সালমা বেগম দুশ্চিন্তায় ফ্যাঁস ফ্যাঁস করে বললেন, পুষ্পিতাকে কোথাও পাচ্ছি না গো, তুমি কি দেখেছো ওকে? খোরশেদুল খানিক থমকালেন। মানুষ পাটে ভাসল একটি ছেলের পুষ্পিতার মুখ চেপে ধরা আর তীব্র সেই গাড়ি ছোটানো দৃশ্য। পরপর চোখ মুখ স্বাভাবিক করলেন নিমেষেই, কঠোর স্বরে বললেন, আমি কি করে দেখবো? কাজ পেলে ওকে পাহারা দিতে বসেছিলাম নাকি? আমি জানি না, আছে হয়তো প্যান্ডেলের কোথাও। কিন্তু আমি তো ওখানে দেখলাম, ছিল না ও। আশ্চর্য, এমন রিয়েক্ট করছো কেন তুমি সালমা? পুষ্পিতা তো বাচ্চা নয় যে হারিয়ে যাবে। তুমি এখন এসব ফালতু জিনিস নিয়ে ভেবো না। মেয়ে শ্বশুর বাড়িতে অ্যাটেন্ড করো, যাও। আর যদি এসবে কোনো ফাঁক রাখো, মেয়েটাও বাড়ি গিয়ে সারা জীবন কথা শুনবে। তখন কিন্তু হাতে কামড়ানো ছাড়া আর কোনো কিছুই থাকবে না আমাদের। সালমা বললেন। কিন্তু পুষ্পিতা? খোরশেদুল বেজায় বিরক্ত হয়ে বললেন, আবার পুষ্পিতা? রাহাত তো রাস্তায় বন্ধুদের সাথে খেলছে, আছে হয়তো ওর সাথে। সারা জীবন ওর সাথে ভাবলে। এবার নিজের মেয়ের বিদায়ের সময় অন্তত তার দিনটা ভাবো। চলো এখন, আহা এসো তো।
রীতিমতো স্ত্রীর হাত টেনে টুনে নিয়ে চললেন খোরশেদু। দরজায় গিয়ে থামলেন, পেছনে ফিরে সূক্ষ্ম চোখে মেয়ের ভাবুক অভিব্যক্তি নিরীক্ষণ করে বললেন, তুমি তৈরি থেকো, একটু পরেই কাজে আসবেন বিয়ে পড়াতে। মিথিলা ঘাড় হেলালো। ইঞ্চিখানেক অনুচিন্তন কমলানো, তবে ওনারা বেরিয়ে গেলেন। ক্ষণিকের জন্য মিথিলা স্থির রইলেও নুহা শান্ত থাকতে পারল না। তার ভেতরটা উত্তেজনায় ছটফটায়। পুষ্পিতা নিচে না উপরে, আশেপাশে আছে না নেই এসব ভেবেও সময় নষ্ট করলো না। ওকে খুঁজতে হন্যে কদমে ছটপট ঘর ছাড়ল। বৈশাখ শুরু হতে না হতেই শুরু তার অল্প স্বল্প দাব। সারাটা দিন সারা সন্ধ্যা আবহাওয়া ভালো গেল না। 9টার পর থেকে বাতাসের বেগ বেড়েছে। গাছপালা একটার উপর আরেকটা বাড়ি খাচ্ছে ক্রমে। ঝড় ছোটার সম্ভাবনা জোরালো। পুষ্পিতার পিঠ দেওয়ালে, পা দুটো বন্দি দশায় সম্মুখে লম্বা করে ছড়ানো। মাথাটা কাত করে হেলে পড়েছে একদিকে। হস্ত যুগালো শক্ত রশির প্যাচ। পুরো মুখমণ্ডল আবৃত তখনও। বড় অবহেলায় তাকে রেখে যাওয়া হয়েছে এখানে। এই ঘর যতটা শব্দহীন, পাশের ঘরে ততটাই প্রমোদী পরিবেশ। মেঝেতে পাটি বিছিয়ে তাস খেলায় মেতেছে 5 জন সশৈল যুবক। প্রত্যেকের আঙুলে সিগারেট আর পাশে ঝকঝকে বিয়ারের বোতল। খেলার ফাঁকে ফাঁকে ঠোঁট বসছে ওতে। জায়গাটা ঢাকার মূল শহর থেকে অনেক দূরে, বলতে গেলে একেবারে শেষ মাথায়। কোনো রকম উন্নত, তবে গ্রাম্য বেশ। তীব্রদের গাড়ি একটানে এসে ভিড়েছে হেতায়। বাড়িটা মুশফিকদের, একতলা সম্পূর্ণ। বাড়িটা ফাউন্ডেশন করা, কাজ শুরু হবে আবারও আগামী মাস হতে। একমাত্র পাহারাদার হিসেবে দারোয়ান লোকটি থাকেন, পরিকল্পনা চমৎকার রূপে বাস্তবায়নের আশায়। তীব্রর কাছে এই জায়গাটি নির্বাচিত হয়েছে। মুশফিক আরমান আগে ভাগে এসে সব ঠিকঠাক করে রেখেছে। দারোয়ানকে ভালো মতন কিছু টাকা ধরিয়ে দিয়ে বিদায় দেওয়া হয়েছে 2 দিনের জন্য। আপাতত বাড়ি ফাঁকা, নির্জন। ওরা ব্যতীত একটি কাক পক্ষীও নেই। যেহেতু বহুদিনের প্ল্যান, তাই তাড়াহুড়ো বাঁধেনি কিছুতেই। এবার শুধু নাহিদ আসার পালা। তীব্র একবার বাইরে চাইল। হাওয়ায় চলচলের সুহু শব্দটা স্পষ্ট শোনা যায়। পারিপার্শ্বিক অবস্থা গা ছমছমে ভুতুরে হয়। নাহিদ আবার ঝড়ের কবলে না পড়লেই হয়। তার চিন্তার মধ্যেই মুশফিক হাই তুলল। তন্দ্রায় ঢুলছে সে, চোখের বাঁধা মেলে রাখা মুশকিল। সে বিদায় নিল খেলা হতে। একটা বালিশ এনে বন্ধুদের পাশে মেঝেতে কাত হয়ে শুয়ে পড়ল পরপর। সাফিন সবার সম্মুখে একটা তাস ছুঁড়ে মারল, খুশি মনে আওড়ালো। বিট্টু, এসেছি তো অনেকক্ষণ। এতক্ষণে ওখানে নিশ্চয়ই মেয়ে খোঁজাখুঁজি শুরু হয়ে গিয়েছে বল। তীব্র ছোট করে বলল। হয়তো। মিরাজ মেকি দুঃখ নিয়ে বলল, বেচারা নাহিদের শ্বশুর মেহের গায়েব হয়েছে, টেরও পেল না। ব্যাপারখানা অনেকটা মুরগির পিছন থেকে ডিম চুরি হয়ে যাওয়ার মতো হয়ে গেল। সাফিন সুর মেলালো। আমি তো অসহায় বলে কথা ভাবছি, সেজে গুজে বিয়ে করতে এসে দেখবে বউ নেই। ইস, কি বেইজ্জতি বেটা। শব্দে হেসে উঠল সবাই। মুশফিকের কান সজাগ। সদ্য ঘুমালেও কথাটা শুনে হাসি চাপাতে পারেনি। ফুরফুর করে আওয়াজ বেরিয়ে এলো বাইরে। একমাত্র আরমানের মুখ চোখে গম্ভীর। অমন গোমরা থেকেই বলল, কিন্তু আমার এসব ভালো লাগছে না, কোনো আনন্দই পেলাম না। তাকালো ওরা। মিরাজ শুধালো, কেন? কি কেন? আরে আমরা হলাম এলাকার পতাবী শীর্ষ মাস্তান বিট্টু গ্যাং। আমরা কি না একটা মেয়েকে চুরি করে আনলাম? ইটস হ্যাটিং মাই ইগো বিট্টু। চাইলে মেয়েটাকে সবার সামনে দিয়ে তুলে আনা যেত। এলাকাবাসীর বয়টা 4 গুণ হতো, সাথে আমাদের উৎসবটাও। শাফিন বলল, সারা গর্ধব, 300-400 মানুষের মধ্য দিয়ে একটা মেয়েকে তুলে আনবে তুমি? আবার তাও যে মেয়ে রাজি নাই বিয়েতে। তোর বুদ্ধিতে কাজ করলে এতক্ষণে জেলে থাকতাম। এমন মদ খেয়ে তাস খেলা বেরিয়ে যেত। মিরাজ বলল, তাছাড়া রাস্তার মেয়েদের উত্তক্ত করার আর সবার সামনে দিয়ে তুলে আনা এক না বন্ধু। এই দেশে কিছু হোক আর না হোক, ভিডিও একটা করলে ভাইরাল হয়ে যেত। আরমান বলল, তবু চুরের মতো মেয়ে আনায় কেমন কেমন লাগছে। শাফিন চেতে কিছু বলতে গেলে তীব্র থামালো। ওর দিকে ফিরে বলল, তুই হয়তো ঠিক, আমাদের সাথে ব্যাপারটা ঠিক যাচ্ছে না, কিন্তু তুই ভুলে গেছিস বিট্টু মাস্তানের গুন্ডামের ক্যারিয়ারে মেয়ে ঘটিত কোনো রেকর্ড নেই। গ্যারান্টি হবেও না। না হলে যে খোলামেলা মাস্তানি করে, রাস্তাঘাটে লোকজন পেটায়, সে নিশ্চয়ই জেলে ঢোকার ভয় পায় না।
আমি চাইলে 400 কেন 4000 লোকের মধ্যে থেকে মিথিলাকে উঠিয়ে আনতে পারতাম। আরমান সায় মেলালো এবার। কথাটা ঠিক, আমরা মেয়েদের সঙ্গে যতই ফাজলামো করি, বিরক্ত করি না কেন, তুই নিজে এই ব্যাপারে অন্তত কখনো কিছু করিসনি। কারণটা আগিয়ে বলেছে, নারী জাতি দুর্বল। একটা সবল পুরুষে আঘাত করে যে আনন্দ, দুটো বাজে কথা শুনে একজন শক্তিহীন নারীকে ভয় দেখানোয় সে আনন্দ নেই। অন্তত এসবের রুচি আমার আসে না। তবে সব থেকে বড় কথা হলো, আমরা যদি প্রকাশ্যে মিথিলাকে আনতে যেতাম, পুলিশে ঝামেলা হতো নিশ্চিত, আর তাদের সবার আগে ফাঁসত নাহিদ। ছাপোষা গরুটাকে শুধু শুধু বিপদে ফেলে কি লাভ হতো? প্রথমবার আমাদের বন্ধুদের কাছে কেটে কেটে একটা মেয়েকে চেয়েছে। বিয়ে করার এত শখ, পুলিশ নিয়ে গেলে বিয়ে তো দূর, সংসার হতো 14 শিখের ভেতর। সবাই মাথা ঝোলালো। ঠিক ঠিক। তীব্র বিয়ারে চুমুক বসালো, গলবিল পার করিয়ে ফের পদে। এইভাবে এনেছি, কেউ টেরও পায়নি। আমাদের সন্দেহের বদলে সন্দেহ করবে মেয়েকে, ভাববে কোনো ছেলের সাথে পালিয়েছে। ওর ওদিকে খুঁজবে, এদিকে নাহিদের সঙ্গে বিয়ে হবে। বাঙালি মেয়ে তো, আপত্তি যতই থাকুক, বিয়ে বাসর হলে সংসার করতে বাধ্য হবে। আর 1 বছর পর যদি 2 থেকে 3 হয়ে ফেরে, তখন মেয়ের পরিবার চাইলেও করতে পারবে না কিছু। তীব্র ভ্রু নাচালো। সে থামতেই হই হই করে উঠল ওরা। উজ্জ্বল চেহারায় সমস্যারে আওড়ালো। মার হাবা, কি বুদ্ধি। তীব্র অল্প হাসে। সিগারেটের ক্ষীণ আগুনে ঝলসে যাওয়া তামাটে ঠোঁটে উকি দেয় প্রচ্ছন্ন চতুরতা। দরজায় খটখট আওয়াজ হলো তখন। খেলা থামিয়ে সবাই সজাগ কান তাক করলো ওদিকে। আরমান শুধালো। কে? ভেসে এলো নাহিদের ফিসফিসে কণ্ঠ। আমি দরজা খোল। মিরাজ ভ্রু নাচিয়ে বলল, এসেছে গরুটা, যাই বলে দি। সে উঠতে গেলে তীব্র আটকালো। ওর সাথে কাজে আছে না, মাস্ক পর সবাই। মিনিটে সেই আগের রূপে ফেরল ওরা। নাকের ডগা অবধি মাস্ক আর বড় ক্যাপ ঝোলালো মাথায়। মুশফিক উঠে বসলো। এত হুজুগের মধ্যে আজ আর ঘুম হওয়ার নয়। মিরাজ দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঢুকলো নাহিদ। পরনে শেরওয়ানি একেবারে ফিটফাট হয়ে এসেছে। বাইরে বাতাসের সঙ্গে অল্প বৃষ্টির ছাঁটে ভিজেছে গা। তবে তীব্রর কড়া আদেশে তার চেহারাও ব্যস্ত। পেছনে সাদা পাঞ্জাবি পাজামা টুপি পরিহিত মৌলভী সাহেব ঢুকলেন। প্রথমেই নজর বিঁধল মদের বোতল আর তাসের উপর। সবার দিকে চাইলে দেখলেন ওদের বেষ্টিত মুখমণ্ডল। বহু বছরের অভিজ্ঞ মাথায় খটকা জাগলো এবার। একে তো এত দূরের জায়গা ফাঁকা, শুনশান বাড়ি, তার উপর এতগুলো বলবান ছেলে একসাথে আসন মেরে বসেছে। মেয়ে কোথায়? কোনোভাবে কি তিনি সচেতন? তীক্ষ্ণ চাহনি আশেপাশে বোলালে প্রশ্ন ছুড়লেন, পাত্রী কোথায়? আর এত রাতে বিয়ে পড়াবেন কেন? এখানে আবার জোর জবরদস্তির বিষয় নেই তো? সবাই কিছুটা অপ্রস্তুত চোখে চাইলো তীব্রর দিকে। ব্যাটা মৌলভী ধরে ফেললে কি হবে? সব তো ফাঁস করে দেবে বাইরে গিয়ে। তীব্র স্বাভাবিক বসা থেকে উঠে দাঁড়ালো। চোখের ইশারা দেখেই ধরাম করে দরজা আটকালো মিরাজ। ভদ্রলোক সেদিকে এক পল চেয়ে তীব্রর দিকে ফিরলেন। ওর হাতের চকচকে ছুরিটা দেখেই শির দ্বারা সোজা হয়ে গেল অমনি। ত্রাসে আর্তনাদ করে উঠলেন। এ কি? তীব্র বাহুতে টান মেরে ওনাকে ফেললো কাঠের চেয়ারটায়। হকচকালেন তিনি। ঠিকঠাক হয়ে বসলেন। টুপিটা মেঝেতে পড়ে গেছে। মিরাজ ভদ্রের ন্যায় উঠিয়ে মাথায় পরিয়ে দিল আবারও। তীব্র ধারালো ছুরিটা ওনার সামনে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ল। বিয়ে পড়াতে এসছিস, চুপচাপ বিয়ে পড়াবি। এখানে কি হচ্ছে, কেন হচ্ছে, একটা প্রশ্ন করলেও তোর জিভ কেটে ঝুলিয়ে রাখবো। মৌলভী আতঙ্কে ঢোক গিললেন। জি। তীব্র ছুরি ভাঁজ করে সাফিনের দিকে ছুঁড়ে মারে। সে ক্যাচ নিয়ে পকেটে ঢোকায়। নাহিদ অধৈর্য চারপাশে খোঁজে তার প্রেয়সীকে। জিজ্ঞেস করে, মিথিলা কোথায়? আরমানের জবাব, পাশের ঘরে। কিন্তু তোরাতে কি? নাহিদ ব্যাগের দিকে দেখলো একবার, সলজ্জে জানালো, ওর জন্য কিছু কেনাকাটা করেছি। আরেকজনের দেওয়া বেনারসি পরিয়ে আমি আমার বউকে বিয়ে করব নাকি? মিরাজ বিড়বিড় করে বলল, সব কত? মেয়ে তো পায়েও মোছে না। স্পষ্ট বিদিষ্ট গলায় বলল। এই শালা, শর্ত সামনে থেকে। নাহিদ নাক ফোলালো। তীব্রর দিকে চেয়ে নানিজ জানালো, দেখেছিস বি? এইটুকুতেই তীব্র চোখ রাঙায়। নাম উচ্চারণে পরিচ্ছন্ন নিষেধাজ্ঞা মনে পড়তেই হুঁশ ফিরল নাহিদের। থামলো সেখানে। সাফিন বলল, তোর ফুলটুসি পাশের ঘরে, যা কি হাত পাখর। নাহিদ চোখ কপালে তুলল। মানে কি?
তোরা কি আমার মিথিলাকে বেঁধে রেখেছিস নাকি? মিরাজ কটমট করে বলল। কথা বেশি বললে তোকে বাঁধবো শালা। যা ভাগ এখন। নাহিদ দাঁত পিষল, ফুসল, তবে মনে মনে মুখে রাগ করার হিম্মত তার নেই। চটপাট কদমে ঢুকে গেল ভেতরে। কাজী সাহেব চকিত হয়ে সবকিছু দেখছেন। তীব্র বটগাছের মতো দাঁড়িয়ে তার সামনে গা থেকে সিগারেট আর অ্যালকোহলের মিশ্র গন্ধ ছুটে ছুটে আসছে। ঠিকঠাক শ্বাসও নেওয়া যাচ্ছে না। মাথা নাড়লেন তিনি। এখানে টাকার অঙ্ক বেশি বলে রাত বিরেত ভাবেননি। লোভে পড়ে সুরসুর করে এসেছেন। কে জানতো এমন গুন্ডা আছে। এখন কি হবে? বিয়ে পড়ানোর পর সাক্ষী মোছার জন্য ওরা যদি মেরে ফেলে তাকে। খাটের উপর অবজ্ঞায় ফেলে রাখা পুষ্পিতাকে দেখেই নাহিদের বক্ষ বেদনা বাড়ল। ইস, কি অবস্থা তার মিথিলার। বন্ধুদের প্রতি কটমটিয়ে পড়ল। জল্লাদগুলো আমার মিঠুকে কিভাবে বেঁধেছে, বদমাস সব, একটুও মায়া দয়া নেই। ব্যাগগুলো নামিয়ে রেখে ত্রস্ত এগিয়ে গেল সে। প্রথমে ঝুঁকলো ওর পায়ের বাঁধন খুলতে। দড়িতে হাত ছোঁয়াতে যেতেই দৃষ্টি থামে। মনোযোগী হয় ও। কি ভেবে চোখ পিটপিট করলো নাহিদ। সূক্ষ্ম নিরীক্ষণ মুহূর্তেই পাল্টে এলো বিস্ময়। সচকিত চাইল পুষ্পিতার হাতের দিকে। মস্তিষ্কে উদ্ভব হলো মস্ত ফুলের আজ। শ্বাস থামলো তার। গলা ফাটিয়ে চিৎকার ছুড়ল। বিট্টু! এ ঘরে থাকা লোকগুলো চমকে উঠল। বাদ পড়লেন না অসহায় রূপী কাজী সাহেব। এমনিতে শঙ্কায় নিয়ে দিয়েছিলেন এতক্ষণ। নিনাদ শুনে যেন লাফিয়ে উঠল দেহটা। ওরা মুখ দেখা দেখি করলো। তড়িৎ বেগে ছুট লাগালো পরপর। মুশফিক যেতে নিয়েও থামলো, ঘাড় বাঁকালো কাজের দিকে। লোকটি ঘাবড়ে শক্ত হয়ে গেলেন। মুশফিক এদিক ওদিক তাকায়। জানালায় টাঙানো রশিতে গামছা ঝুলতে দেখেই দ্রুত নিয়ে আসে। কাজীর হাত দুটো পেছনে নিয়ে পিঠের সঙ্গে বাঁধল। দৃঢ় কণ্ঠে হুঁশিয়ারি দিল। আমরা না ফের অব্দি এক চুলও নড়বি না। জবাবে তিনি চুপচাপ মাথা কাত করলেন। নাহিদ চিৎকার দেয়নি। একেবারে উঠে লেপটে এসেছে দেওয়ালে। দ্রুতগামী পাগুলো একসাথে এসে থামলো। বিচলিত চাহনি নিক্ষেপ হলো ওর দিকে। নাহিদের শ্বাস প্রশ্বাসের উৎপীড়ন অসমান। অস্বাভাবিক দৃষ্টির নিশানায় অবচেতন পুষ্পিতা। তীব্র কপালে ভাঁজ ফেলে শুধালো। কি হয়েছে? নাহিদ গতিতে আঙুল ওঠালো পুষ্পিতার দিকে। থেমে থেমে বেগ পুইয়ে জানালো। এটা মিথিলা নয়, এ অন্য মেয়ে। চোখ মুখ পাল্টে গেল ওদের। সব ব্যস্ত দেখালো পুষ্পিতার পানে। শাফিন চটে বলল। যাই হোক, একটা বললেই হলো। তুই তো মুখে দেখিস নি এখনো। না দেখি বুঝে গেছিস সেটা মিথিলা নয়। ইয়ার কি মারাস? শান্ত নাহিদ জ্বলে উঠল। মিথিলাকে চিনতে আমার মুখ দেখতে হবে না। এতদিনের সম্পর্ক, ওকে 10 মাইল দূর থেকে দেখলেও আমি বুঝতে পারি। যেখানে সেখানে এত কাছ থেকে বুঝবো না? তীব্রর মেজাজ খারাপ হচ্ছে। এটা মিথিলা না হলে কি? গরুটা মুখ না দেখেই হাম্বা করছে। শাফিনদের তো ভুল হওয়ার কথা নয়। ওরা তো ছবি দেখেই গিয়েছিল। কিন্তু নাহিদের গুরুতর ভাবভঙ্গি আর অস্থির আচরণ দেখে ফেলে দেওয়ার মতো নয়। বিষয়টা চিন্তার। সে যথাসম্ভব ঠান্ডা গলায় শুধালো। তুই শিওর এটা তোর গার্লফ্রেন্ড না? নাহিদের প্রত্যয় সুদৃঢ়। উতলা হয়ে বলল। বিশ্বাস কর, এটা মিথিলা না। এই মেয়েটা অনেক ফর্সা। আমার মিথিলা তো শ্যামলা। তাছাড়া মিথিলার হাত পায়ের নখ এমন নয়, এতটা হ্যাংলা পাতলাও নয়। তীব্র তপ্ত আর চোখের সাফিনের দিকে চাইলো। অমনি গুটি এলো সে। আমতা করে বলল। এমন করে দেখছিস কেন? আমি কি করেছি? নায়ক তো বলেছিল মিথিলা বাড়ির পেছনে আসবে। আমি তো সেইভাবেই আনলাম। এর মানে তুই মুখ দেখিস নি? সাফিন যেই মাথা নাড়লো, তীব্রর খড়খড়ে হাতের সপাতে একটা চড় পড়লো গালে। ফের মারতে গেলেই সাফিন এক লাফে পেছনে লুকালো মুশফিকের। কাদো কাদো হয়ে বলল। আমার কি দোষ? ওখানে তখন অন্য মেয়ে আসবে, আমি কি করে বুঝবো? মিরাজটাও তো কিছু বলেনি। তীব্র মিরাজের দিকে চাইতে এসে সাফাই দিতে মিনমিন করে বলল। কিন্তু আমি তখন। এদিকে আয়। জলদ গম্ভীর কণ্ঠস্বরে মিরাজের কথা ফুরালো। বলতেই চাইলো। বিট্টু তোকে আসতে বলেছে। তীব্র চিল্লিয়ে উঠতেই মিরাজ ঝড়ের বেগে এসে দাঁড়ালো সামনে। সে আদেশ করলো। ওদিক ঘোর। হ্যাঁ। ঘুরতে বলেছে। মিরাজ আস্তে আস্তে ঘুরল। সহসা পেছনে বরাবর দুর্দান্ত এক লাথি মারল তীব্র। হুমড়ি খেয়ে পড়তেও খাটের কাঠ ধরে সামলালো ছেলেটা। আহত স্থান ঢলতে কিরমির করলো।
শাফিনের বাচ্চা, আমি বলেছিলাম মেয়ের গায়ে বেনারসি নেই, তুই শুনিসনি আমার কথা? তীব্র গর্জে উঠল। চুপ। আর একটা কথা বলবে না কেউ। কতগুলো অকর্মা পুষ্টি দলে একটা মেয়েকে তুলে গিয়ে এত বড় ব্লান্ডার করে ফেললে। ওরা মাথা নামালো চুপচাপ। নাহিদ হাঁসফাঁস করে বলল, এখন কি হবে বিট্টু? এ অন্য মেয়ে হলে আমার মিথিলা কোথায়? আমার মিথিলার বিয়ে হয়ে যায়নি তো? এই বিট্টু, তুই তো কথা দিয়েছিলি আমায় এনে দিবি ওকে। এখন তাহলে আমার মিথিলাকে আমি পাবো না? গলা ধরে আসছে নাহিদের। প্রেমিকাকে হারানোর আশঙ্কায় হৃৎপিণ্ড কাঁপছে। তীব্র ক্যাপ নামালো, সোনালি চুল খামচালো যেতে। আবারও পড়ল, দু কদম পায়চারি করলো ফুসতে ফুসতে। আরমান কাছে এসে বলল, শান্ত হো, মেয়েটার জ্ঞান ফিরাই, তারপর ওর থেকেই জেনে নেওয়া যাবে সব কিছু। মিথিলার আসার কথা কখন, ও কেন এসেছিল সেটা তো ওর মুখেই শোনা যাবে। তীব্র ক্রোধ থামে না, ক্ষোভে লাথি বসায় ঘাটের পায়ায়। চুপসে দাঁড়িয়ে থাকে সাফিনার মিরাজ। সে খ্যাক করে ডাকে, এবে ওঠো। মুশফিকের ঘুম হাওয়া, মশলাযুক্ত কাণ্ড কারখানা গোল গোল চোখে দেখছিল সে। তীব্রর আগে সব ভুলেছে। এভাবে ডাকলে কে উঠবে? তাও যার জ্ঞান নেই। সে ছুটে গিয়ে জগ আনলো, সাফিনের হাতে ধরিয়ে দিয়ে বলল, নো, আকাম করেছিস যখন, এবার তোল মেয়েটাকে। ঠোঁট উল্টায় বিড়বিড় করে। যত দোষ সাফিন ঘোষ। এগিয়ে যায়, উষ্ণ নজরে চায় পুষ্পিতার দিকে। সমস্ত রাগ ক্রোধ এইবার গিয়ে পড়লো ওর উপর। শব্দ সেই মেয়ের। ওখানে কেন এসেছিল মুহূর্তে? তিরিক্ষি মেজাজে জগের ঢাকনা খুলেই পুরো পানিটা ছুঁড়ে মারলো মুখের উপর। শরীর ঈষৎ নড়ে উঠল পুষ্পিতার। তীব্র সঙ্গে সঙ্গে আরেকটা চর বসালো মাথায়। সাফিন আর্তনাদ করে বলল, আবার কি করলাম? কাপড়টা সরাবে কে? সরাচ্ছি। সাফিন ঝুঁকে যায়। পুষ্পিতার মুখোশে টান বসায় অভঙ্গুর হস্তে। প্রকোপে পাঞ্চ ক্লিপ সহ কয়েদি কেশ খসে ছড়িয়ে আসে পিঠে। কাছাকাছি কোথাও আর্ত চিৎকারে বাজ পড়ল তখন। কেউ ভালো করে চাইতেও পারল না। সঙ্গে সঙ্গে লোডশেডিং। সমস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলো নিমিষেই। সাফিন মহাবিরক্ত হয়ে বলল, শালার এখনই কারেন্ট যেতে হলো। পুষ্পিতার চেতনা ফিরেছে। ধীরে সুস্থে চোখ ফেললো, ভারী মস্তক সোজা করলো। নড়তে গিয়ে বুঝলো হাত দুটো বাঁধা। অবশ্য পদযুগলেও কঠোর কিছু স্পর্শ। চোখের সামনে ঘুটঘুটে তিমির। তুষারের ন্যায় জমে গেল অমনি। মনে পড়লো পেছনের কথা। হঠাৎ কেউ এসে মুখে কিছু একটা চেপে ধরার চিত্র। পুষ্পিতার মেরুদণ্ড সোজা হয়ে আসে। অজ্ঞাত শঙ্কায় ধরপড় করে বুক। পরপর অচেনা পুরুষালী স্বর প্রখর গতিতে কর্ণকুহরে হামলা চালায়। শিরায় শিরায় রক্ত সঞ্চালন থমকে যায় তার। মোম কোথায় পায় এখন? এ বেটা, মোম আছে এখানে? থাকার তো কথা, দেখছি দাঁড়া। মুশফিক উত্তর দিল, ফ্ল্যাশ জ্বালাবে যে সাথে কোনো ফোনও আনেনি। লোকেশন ট্র্যাক না হওয়ার জন্য কাটায় কাটায় চূড়ান্ত সতর্কতা তাদের। পকেট থেকে অধৈর্য হাতে ম্যাচ বক্স বের করলো তীব্র। দপ করে চলে উঠল কাঠি। অল্প সময়ে ওই আলোতে ওর মুখটা ভাসল আবছা স্পষ্ট। তবে কালো মাস্ক আর ক্যাপের ভিড়ে দেখলো শুধু সাদাটে দুই চোখ। আবৃত মুখমণ্ডল ছাপিয়ে পুষ্পিতার নজর সরাসরি পৌঁছালো তীব্রর বিলাতি নয়নে। আগুনের স্পর্শে কেমন ভৌতিক লাগলো তা। সহসাই ভয়ে চেঁচিয়ে উঠল, সাপ সাপ! উপস্থিত সকলে ভড়কে যায় হঠাৎ নিনাদে। মিরাজ সাপ শব্দটা শুনে লাফ দিয়ে আরমানের কোলে উঠে গেল। রীতিমতো দুই পা দিয়ে পেঁচিয়ে ধরলো ওর কোমর। ছেলেটা নড়বড়ে খুঁতির ন্যায় দুলে ওঠে। হিমশিমে কণ্ঠে ধমকায়, শালা আলুর বস্তা নাম। না না, সাপ! সাফিনের মনে পড়লো তার মিনি পকেটে টর্চ আছে, সবসময় থাকে। এক পাশে লাইটার, অন্য পাশে আলো। সে চটপটে বের করে জানালো, ফেললো পুষ্পিতার মুখের ওপর। আকস্মিক কড়া আলোর তোপে চোখ কুঁচকে ফেললো পুষ্পিতা। মুচড়ে উঠল শরীর। তীব্র চারপাশ দেখছিল। নীরবে সাপ খুঁজে না পেয়ে মাথা গরম হয়ে আবারও কেটে পড়ল। মিথ্যে বলি কেন? কোথায়? বলতে বলতেই তপ্ত মেজাজ আর রুষ্ট চোখে চাইল সে। বিলাতি নজর সোজাসুজি অর্ষায় পুষ্পিতার নির্মল আনন্দে। মুহূর্তেই ঠোঁট দুটো থামল তার। অসম্পূর্ণ রইল গোছানো ধমক। পুষ্পিতার মুখশ্রীতে উগ্র করের তীর্যক রেখা। চক্ষু গহ্বর সেই উৎখাতে বেসামাল। ললাটের সূক্ষ্ম ঘামে লেপ্টে থাকা ক্ষুদ্র ক্রেশ। নিজ খিচে নেওয়া পল্লব এক অন্যরকম অভিভূতি।
ছোট জানালার কপাট ডিঙিয়ে সনসনে হাওয়া সবেগে আসে, হুড়মুড় করে স্পর্শ করে তীব্রর হাতের কাঠি। বুড়ো আঙুল ছোঁয়ার পূর্বেই দপ করে নিভে যায় কিরণ। উষ্ণ বায়ু আজ বড্ড শীতল, সেই শীতলতায় এক লহমায় ভিজিয়ে দেয় মাস্তান তীব্রর শক্তপোক্ত নিরেট হৃদয়। পুষ্পিতা ধাতস্থ হয়ে টেনে হিচড়ে আঁখি মেলালো। ভেজা পদ্মের ন্যায় পল্লব কেঁপে সরে গেল দুদিকে, তীর তীর করে নড়ল দোলন চাপার মতো ওষ্ঠপুর। বৃহৎ সরল চক্ষু দুটির দৃষ্টি বক্ষস্পন্দন থমকে রাখলো তীব্রর। শুধু সে নয়, বাকিরাও ড্যাব ড্যাব করেছে। মেয়ে দেখলেই নেচে ওঠা সাফিন ইহজগতে নেই। হাঁ করে লাহিড় ধরে আছে এখনো। মিরাজ সাপের কথা ভুলে গেল, মুগ্ধের মতন তাকিয়ে থেকে সোজা হয়ে দাঁড়ালো। মুশফিক মোম জ্বালিয়ে এনেছে, সবাইকে স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কোচকালো। দৃষ্টি অনুসরণ করে পুষ্পিতাকে দেখলো, বুঝলো যা বোঝার। সুন্দরী মেয়ে দেখে সব কয়টা হুঁশ হারিয়েছে। সে অতিষ্ঠ বেগে মাথা নাড়ে, তীব্রর দিকে চায়। এইবার চোখ কোটর ফুঁড়ে বেরিয়ে এলো প্রায়। পল্লব ঝাপটালো মুশফিক। একটা মেয়ের দিকে তীব্রর আবিল অক্ষির অমন অনর চাহনি দেখে নিজেই বোকা বনে গেল। ও ঘর থেকে মৌলভী সাহেব বিনয়ী স্বরে ডাকলেন, ইয়ে শুনছেন বাবারা, আমাকে একটু আলো দিন না, ভয় লাগছে। সবাই নড়ে চলে উঠল। আরমান শাফিনের হাত থেকে টর্চ নিয়ে চলে গেল ওইদিকে। এ ঘরে কেবল মোমের নির্ভেজাল জ্যোতি। কামরার চতুর্দিক ঈষৎ বেগে লুটোপুটি খায় তা। এদিকে সম্মুখে মুখোশধারী এতগুলো ছেলে দেখে গলা শুকিয়ে গেল পুষ্পিতার। নিবুজ ভয়ার্ত নেত্রে একে একে সবার দিকে চাইল সে। তীব্রর সময় এলে যখন ওই দীঘল হরিণীর চোখের চাহনি বুক ভেদ করে মধুর দহনে পুড়িয়ে দিল তাকে, শুধু নাহিদের এসবে ধ্যান নেই। মিথিলার স্থানে অন্য মেয়ে আসায় তার মাথায় জ্বলছে দাউ দাউ অগ্নিশিখা। কর্কশ কণ্ঠে ধমক দিল, এই মেয়ে কিসের সাপ? ফাজলামো মা আমাদের সাথে? পুষ্পিতার দুর্বল দেহ চলতে উঠল। রূঢ় ভাসী নাহিদের দিকে ভীত সন্ত্রস্ত হয়ে যাইল। কি দেখে সাপ ভেবেছিল নিজেই তো জানে না, শুধু মনে আছে সিরিয়ালে দেখা সাপের মতো দুটো পঙ্কিল চোখের মনি। পরেক্ষণে নিজেই লজ্জা পেল বোকামি। হুট করেই জ্ঞান ফেরা, আবারও অন্ধকারে হঠাৎ ওইভাবেই দেখায় বাস্তব অবস্থা ভুলিয়ে ফেলেছিল। পুষ্পিতা মাথা নুয়ে চুপটি করে রইল। তার ভেতরটা থরথর করছে। ছেলেগুলো এখন ওকে নিয়ে কি করবে ভাবলেই কল্পেনটা মরুভূমির মতো শুষ্ক হচ্ছে ক্রমে। শাফিনের ঠোঁটদয় তীব্রর দিকে ধেয়ে গেল, ফিসফিস করে বলল, ভাই এই এলাকায় এত সুন্দরী মেয়ে আর আমরা দেখলাম আজ, হাউ ইজ ইট পসিবল? তীব্র উত্তর দিল না, ফোঁস করে শ্বাস ফেলল। শান্ত নজর ফিরিয়ে নিল আরেক দিক। ছোট দৃষ্টি গেঁথে রইল রংচটার দেওয়ালে। নাহিদ রুক্ষ মেজাজ খিজিয়েছিয়ে বলল, তোরা স্ট্যাচু বনে আছিস কেন? কিছু করবি না? এই মেয়ে কি করেছিল ওখানে জিজ্ঞেস কর, আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে বলে দিলাম। মুশফিক বলল, আরে বেটা থাম, এমন জিজ্ঞেস করলেও বা রাত কয়টা বাজে জানিস? তোর কি মনে হয় এখন তোর গার্লফ্রেন্ড বিয়ে থেমে আছে? এতক্ষণে দেখ গিয়ে শ্বশুরবাড়ি চলে গেছে। নাহিদ চমকে যায়, হাঁসফাঁস করে, মাথার চুল খামচে বসে পড়ল মুহূর্তে, বিধ্বস্ত ভঙ্গিতে আওড়ালো, আমার মিথিলা তাহলে আমার হলো না? পুষ্পিতা ভয় ডর ভুলে অবাক চোখে চাইল। মিথিলার নাম শুনে কোটরের আশেপাশে ছড়িয়ে গেল বিস্ময়। মিরাজ পাশে বসলে নরম গলায় সান্ত্বনা দিল, কাঁদিস না, যা হবার তা তো হবেই। ও তোর ভাগ্যে নেই। নাহিদ শুনল না, সে হা হুতাশ করে কাঁদছে। তীব্র হাত পাতলে নীরবে মুখ ধরিয়ে দিল মুশফিক। পুষ্পিতা টের পেল কেউ এগিয়ে আসছে। নাহিদ থেকে দৃষ্টি এনে তাকালো সে। তীব্রকে কাছে আসতে দেখতেই চোখিতে পিঠ লেগে গেল দেওয়ালে। বাধা পা সেটে আসতে চাইল। শঙ্কায় ঠক ঠক করে ভূমিকম্প নামলো হাঁটুতে। তীব্র ঝুঁকে আসে। পুষ্পিতা চমকে গুটিয়ে যায় আরো। কম্পিত বড় চোখ, কোনো মতে তাকায় মাস্ক পরিহিত তার দিকে। চোখাচোখি হয় দুজনের। বাইরের কালবৈশাখের দুঃসহ তাণ্ডব। সে এক প্রকাণ্ড ঘূর্ণিঝড় আছে। অমন ঝড়ের মাঝে কেবলমাত্র মোমের ক্ষীণ দীপ্ততে একজোড়া ভৃত অস্থির কালো মনির সঙ্গে মিশে গেল তীক্ষ্ণ খুরখার দুটো সাদাটে নজর। তীব্র চাহনি সেকেন্ডে ঘুরে আসে পুষ্পিতার সমগ্র খর্মাক্ত চেহারা হতে। কমলা আলোয় খুব কাছ থেকে মুখখানি দেখল এবার।
সীমান্তহীন আকাশে উড়ে বেড়ানো বলাকার ন্যায় ফ্রুজুগলের নিচে সদ্য ফোটা সাধুকূপী আশ্চর্য সুন্দর দুটি চোখ, কম্পমান অধর ভাজে ঝর্ণা সম রিমঝিমে স্নিগ্ধতা। তীব্রর এত নিকট আসায় পুষ্পিতার রুহু শুদ্ধ কাঁদছে। লোকটা কি এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে কিংবা খুব নোংরা ভাবে স্পর্শ করবে ওকে? পুষ্পিতা আল্লাহকে ডাকছে, মনে মনে অবিশ্রান্ত দোয়া দরুদ পড়ছে। এদিকে সাফিন ওরা একে অপরকে দেখছে। তীব্রর হাব হাব নিয়ে বিভ্রান্তিতে নিজেদের ভ্রু উঁচাচ্ছে একজন। পুষ্পিতা চোখ নামিয়ে নেয়, তক্ষুনি শুনতে পায় তীব্রর প্রশ্ন। ফের চাইল। তীব্র উন্মুক্ত মোটা ভ্রু নাচিয়ে স্থূল গলায় শুধালো, নাম কি? পুষ্পিতা ঢোক গেলে কুকড়ে আসে, পিপাসায় কাথর কণ্ঠনালী অবরুদ্ধ, কোনো রকমে উত্তর দেয়। পুপ পুপ। সাফিন ধৈর্য হারিয়ে বলল, পুপু? মন্থর বেগে মাথা নাড়ল পুষ্পিতা। তাহলে কি? পুষ্পিতা। সাফিন কপাল গোছায়। কার পিতা? মিরাজ বাহুতে কিল মেরে পড়ল। পুষ্পিতা গর্ধব। ও আচ্ছা। এদিকে নাহিদ কাছে আজাহারিতে কপাল চাপড়েছে। মুশফিক খেই হারিয়ে বলল, নাম ধাম বাদ দে, জিজ্ঞেস কর ওই সময় বাড়ি পিছনে মিথিলার জায়গায় কি করছিল ও? সাফিন শার্টের হাতা ভাঁজ করলো, ভাবসাব নিয়ে বলল, আমি জিজ্ঞেস করছি, ওয়েট। সেকেন্ডেই ছুরি বের করে উঁচিয়ে ধরল ওর সামনে, তর্জন দিল গম্ভীর গলায়। এই মেয়ে, তুমি সুন্দরী বলে ছেড়ে দেবো ভেবো না, যা জিজ্ঞেস করবো ঠিকঠাক উত্তর দেবে, বুঝলে? যেই মেয়ে টেলিভিশনের রক্তারক্তি দেখলেই ভয় পায়, সামনে থেকে প্রথমবার কোনো গুন্ডার হাতে ছুরি দেখল সে। অচিরেই মুখ ফ্যাকাশে হয়ে গেল পুষ্পিতার। মোমের হলদেটির প্রভায় চিকচিক করছে ধার। পুষ্পিতা আতঙ্কে স্তম্ভ বনে গেল। বক্ষ স্পন্দন চমকে থমকে লুটিয়েই পড়লো এবার। ভেবা জায়গা খেয়ে গেল সবাই। তপ্তে খেয়ে একে অন্যকে দেখলো। সাফিন হতভম্ব হয়ে বলল, কি হলো ব্যাপারটা? তীব্র সোজা হয়ে দাঁড়ালো, কটমটিয়ে বলল, ছুরি দেখাতে বলেছি তোকে? আমি ভাবলাম ভয় পাবে। মিরাজ বিরক্ত হয়ে বলল, পেয়েছে তো, এমন ভয় পেয়েছে যে একবারে চিৎপটাং হয়ে পড়লো। এখন নে আবার জ্ঞান ফেরা। সব দোষ ঘাড়ে পড়ায় চেহারা ছোট করলো সাফিন। পানি নিয়ে পুষ্পিতার মুখে ছেটাতে ছেটাতে বলল, জীবনে প্রথম কোনো মেয়ে দেখলাম ছুরি দেখে অজ্ঞান হয়ে যায়, এমন ভীতু মেয়ে। আল্লাহ, এই মেয়ের নাম পুষ্পিতা কেন? ভীতু ডিম রাখা উচিত ছিল।